বলছি আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? অনেকক্ষণ হয়ে গেল তো। আসলে বয়াও তো চিন্তা করছে আমার জন্য, নিশ্চয়ই বেচারি কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে আমার জন্য। শুনুন না, বলছি আর কতক্ষণ লাগবে বলুন না, আমি না তাহলে আবার রাহুলের সাথে দেখা করি। বয়া রাহুলের কাছে যাওয়ার জন্য এত ছটফটানি? আপনার বাবাও তো আপনাকে হন্যে হয়ে খুঁজছেন, আর আপনার বাবার কাছে না গিয়ে আপনি রাহুলের কাছে যাবেন? আমি রাহুলের কাছেই যাব। কিন্তু কেন? আপনার বাবা তো রাহুলের থেকে আপনার বেশি আপন, তাহলে রাহুলের কাছে কেন যাবেন আপনার বাবার কাছে না গিয়ে? কারণ বাবা আমাকে নিয়ে চিন্তা করলেও একবার আমাকে পেয়ে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। মানে? আমি তো মাকে পাইনি কখনো। বাবাই আমার কাছে মা বাবা সব হওয়ার কথা, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে বাবা শুধু আমার প্রতি শুকনো ডিউটি করে গেছে। সারাক্ষণ ব্যস্ত থাকতো, সারাক্ষণ শুধু কাজ, কাজের কথা ভাবতো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতো। আমার জন্য বাবার কখনো সময় হয়নি। সেটা তো আপনার কথা ভেবে, আপনার লাক্সারির জন্য, যাতে আপনি ভালো থাকেন। টাকা দিলেই সব হয়ে যায় বুঝি? কাউকে ভালো রাখতে গেলে টাকার পাশাপাশি তাকে ভালোবাসা দিতে হয়, কেয়ার করতে হয়, তার জন্য একটু সময় দিতে হয়। বাবা এগুলো কখনো বোঝেইনি। আপনি জানেন, নান্নি মুখের দিন পর্যন্ত বাবা সারাক্ষণ ফোনে কথা বলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল ওদিনকে, খুব। কিন্তু তাও বাবাকে কিছু বলতে পারিনি আমি। বুঝতে পারছিলাম যে বাবা তো আমার সিকিউরিটির কথা ভেবেই ফোনে কথা বলছে, তাই আর কিছু বলিনি। তাহলে আপনারা তো অভিযোগ কেন? আপনার বাবা তো আপনার কথাই ভাবছিলেন। একমাত্র মেয়ের বিয়ে, বাবার এতটুকু কান্না পেল না, একটু কষ্ট হলো না আমার জন্য বলুন তো? একবার ঘুরেও দেখছে না মেয়ের দিকে, একটু আদর করছে না, একবার মুখ ফুটে বলছেও না যে আমায় মিস করবে। শুধু কর্তব্য পালন করছে তো করছে, করেই যাচ্ছে। আমি তো তেমন কিছু কোনোদিন চাইনি, খুব বেশি আবদারও করিনি, এমনকি জন্মদিনে কখনো দামি পুতুলও চাইনি। শুধু চেয়েছি যে ওই স্পেশাল দিনটায় বাবা সারা সন্ধ্যে আমার সাথে থাকুক, বাবা আর আমি একসাথে হাত ধরে কেক কাটি। কিন্তু সেই ইচ্ছে আমার কোনোদিন পূরণ হয়নি, কারণ বাবা ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত বাবা। আমার জন্মদিনের দিনও বাবার আমার জন্য একটুও সময় নেই। চিরকাল বয়া আমাকে বুঝিয়ে বাজিয়ে নিত্যে সান্ত্বনা দিয়ে আমাকে দিয়ে কেক কাটিয়ে দিত, কিন্তু আমার তো বাবার জন্য কষ্ট হতো। একে একে সবাই চলে যেত, আমিও বাবার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়তাম। তারপর বাবা যখন আসতো তখন অলরেডি আমার জন্মদিন শেষ। বাবা এসে একবার তার মেয়েকে হ্যাপি বার্থডে পর্যন্ত উইশ করতো না। সেখানে রাহুল গোটা পৃথিবীর সামনে চিৎকার করে বলেছে যে আমাকে ভালোবাসে। আমার প্রত্যেকটা স্পেশাল দিন মনে রেখে আমাকে সারপ্রাইজ দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের দেখা হওয়ার 1 মান্থ অ্যানিভার্সারি, প্রপোজ করার 1 মান্থ অ্যানিভার্সারি কিচ্ছু বলেনি। ইচ অ্যান্ড এভরি ডেট মনে রেখে আমাকে সারপ্রাইজ দিয়েছে, সব অকেশন। শুধু অকেশন কেন, অকেশন ছাড়াও তো প্রচুর সারপ্রাইজ দিয়েছে আমাকে। সারাক্ষণ আমার সাথে থেকেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে স্পেশাল ফিল করিয়েছে। রোজ রাতে আমি শুতে যাওয়ার আগে আমাকে আই লাভ ইউ বলে তারপর রাহুল শুতে যায়। রাহুল আমাকে কতটা ভালোবাসে, কেন আমি ওর কাছে যাচ্ছি, বাবার কাছে। আর নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিতে হবে না। তার মানে আপনার ধারণা মুখে ভালোবাসি বললেই সেই আসলে ভালোবাসে, তাই তো? কারোর চোখে জল থাকলেই তবেই তার কষ্ট হচ্ছে, আর যে চোখের জল লুকিয়ে রাখে তার কষ্ট হয় না।
যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসে, তারা ভালোবাসে না। যারা লোক দেখিয়ে সব ইমোশন প্রকাশ করে না, তারা মানুষ নয়। তাদের কোনো সেন্টিমেন্ট নেই, তারা কাউকে তোয়াক্কা করে না, তারা সব ভাব, তাই তো? তোমরা তো সত্যিটা শুনলেই না, তার আগেই তো আমাকে চড় মেরে দিলে। এই তো একটু শুনবো শুনবো, তুই তুই দরজাটা খোল, খুলে বল, আমি শুনবো। খোল। হ্যাঁ, দরজাটা খোল, দরজাটা খোল একবার। পাপড়ি, পাপড়ি, দরজাটা খোল পাপড়ি। আরে দরজাটা খোল, না খুললে তোর কথা শুনবোটা কি করে? পাপড়ি, দরজাটা খোল। কি হচ্ছে কি? আরে কি বলার বাকি আছে তোমাদের? আমাকে বাদে চোর, আমার সাথে যেন পিউ না কথা বলে, সবই তো বলে ফেললে, আর কি বলবে তোমরা বলো? আশ্চর্য ব্যাপার, তোর উপর রাগ হলে তোকে একটু মারতেও পারবো না? হ্যাঁ, তাহলে তুই এইভাবে দরজা বন্ধ করে থাকবি? আচ্ছা ঠিক আছে, বলো, তুমি বলো না, তুমি বলো কি হচ্ছে, সত্যিটা তুমি বলো। আমি ড্রেসটা মিলির জন্য কিনতে বাধ্য হয়েছিলাম। মিলির জন্য মানে? বুঝতে পারলাম না। আসলে কি বলো তো বাবা, সেদিন মিলি যখন আমাদের বাড়িতে ইনভাইট করতে আসলো ওর বিয়ের জন্য, তখন নিম্মা ওকে কিরকম ভাবে বললো, সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমি ভেবেছিলাম যে ওকে ফোন করে একটু সরি বলি, আর আমি যখন সরি বললাম তখন ও বললো যে আমি যদি ওর বিয়েতে না যাই তাহলে ও ভাববে যে আমাদের বাড়ির কেউ ওকে পছন্দ করে না, আর বাড়ির কেউ তো যাবে না। সেই জন্য ভাবলাম যে আমি চলে যাই, মেয়েটার তো মা নেই, তাই আমি ভাবলাম যে আমি গেলে হয়তো মেয়েটার খুব ভালো লাগবে। মানে বুঝতে পারছি না, তুই তো বললি যে তুই ওর শুধু ক্লাসমেট, বন্ধু নোস, তাহলে তার জন্য এত চিন্তা কিসের? তো তুমি একদম ঠিক বলেছো মা, আমাদের ইকুয়েশনটা যেন তো সত্যি সত্যি ওরকমই ছিল, কিন্তু যখন আমি ওকে ফোনটা করলাম আমাদের ইকুয়েশনটা না একদম বদলে গেল। আমার প্রথমবারের জন্য মনে হলো যে মেয়েটা সত্যি খুব বেচারা, সেটা দেখে আমার খুব মন খারাপ করছিল। তুমি বলো সেটা কি আমার দোষ? বলো না মা। ও বাবা বাবা বাবা, তুমি জানো ওদের বাড়িতে না অনেক হাই প্রোফাইল লোকজনেরা এসেছিল, অনেক বড় লোকরা এসেছিল, সেখানে আমি কি আমার এইসব সুতির জামা পরে যেতাম? সেটা কি ভালো লাগতো দেখতে বলো? আর তোমাদেরকেও বলার সাহস পাইনি, তাই ভেবেছিলাম যে আমি একটা ড্রেস কিনে ওই ড্রেসটা পরে ওদের বাড়িতে যাব, তারপর আবার বিয়ে বাড়ি হয়ে গেলে ড্রেসটা ফেরত দিয়ে আসবো, তাই জন্য আমি ট্যাগটাও কাটিনি। জানো তো মা, তার আগে এটা সব শেষ হয়ে গেল, ড্রেসটা নষ্ট হয়ে গেল। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো সবটা না মিলির জন্য করেছি, সবটা মিলির জন্য করেছি। কিন্তু তোমরা তো আমার কথা শুনবে না, তোমরা তো শুধু আমাকে বকবে, মারবে, তোমাদের যা ইচ্ছে করবে। প্লিজ নট। স্যার, মিলি ম্যামের কন্ডিশন এখন কেমন আছে? স্যার, ওনার ডিসচার্জ কবে হবে? হ্যাঁ স্যার, ডাক্তার কি বলছে আর কতদিনে মিলি ম্যাম সম্পূর্ণভাবে সুস্থ হবেন? দেখুন, মিলির অবস্থা আগের থেকে বেটার, কিন্তু ডিসচার্জ কবে হবে সেটা বলা এক্ষুনি সম্ভব নয়, সেটা জানতে হলে একটু ওয়েট করতে হবে। শুধু এইটুকুই বলবো, আপনারা সবাই মিলে প্রার্থনা করুন মিলি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমরা যাতে আরো ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারি। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এক্সকিউজ মি। প্লিজ ওনাকে এখন ছেড়ে দিন, এরকম করবেন না, হসপিটালের মধ্যে এরকম চেঁচামেচি করবেন না, আপনারা ডিস্টার্ব হচ্ছে পেশেন্টদের। মিডিয়া জ্বালাতনে আর পারা যাচ্ছে না,
সারা দিন হয় নার্সিং হোম না হয় আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করছে, হাজারটা প্রশ্ন, এটা নয় সেটা, সেটা নয় ওর। ডক্টর এইদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ, চেষ্টা করছি সব ঠিকঠাক রাখার। দেখুন আমরা আমাদের যথাসাধ্য ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছি স্যার। কিন্তু বেশি দিন এইভাবে চাপা দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। আপনারা যা টাকা চেয়েছেন তাই দিয়েছি, চেপে না রাখার কি আছে? রাহুলবাবু, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। এইভাবে একটা নার্সিং হোমের বেড আটকে রাখা খুব কঠিন। পুরো বিষয়টা তো আমার হাতে নেই, আর আমার ওপর মহল থেকে খুব প্রেসার আসছে। আর এই নাটকটা 1-2 দিনের বেশি আর চালানো যাবে বলে মনে হচ্ছে না। খেয়ে নে না লক্ষ্মীটি, খেয়ে নে। করিস না, এত জেদ করিস না, খেয়ে নে। আচ্ছা, মা বকেছে মেরেছে, কিন্তু মাই তো নিজের হাতে খাবার টাবার এনেছে। তোরও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়ে গেছে। ঠিক আছে, সব মিটে গেছে তো। নে নে, খেয়ে নে, খেয়ে নে, জেদ করিস না, নে খা, ধর ঘোর। আচ্ছা আচ্ছা বাবা, বলছি এই যে নিম্মাদের সাথে রাহুলদার যে ঝামেলা, শত্রুতা, এইসব তো আমি জানতাম না। বলো, এই বিয়ে বাড়ি যাওয়ার জন্য এত অশান্তি হয়ে গেল। এদিকে বেচারি মিলি, ও এখন কেমন আছে, কোথায় আছে কে জানে। আচ্ছা, দাদা ভাই কি সত্যি ওকে কিডন্যাপ করলো? চুপ কর না একটু। এসব কথা নীলুর কানে গেলে কি হবে বুঝতে পারছিস? ঠাকুরের কৃপায় মেয়েটা যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে, আর কিচ্ছু চাই না। সেটাই ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা। একটা বাচ্চা মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালোভাবে যেন বিয়েটা হয়, যেন সুখী হয়। আর আমি চাই ঠাকুর ঠাকুর করে মিলি যেন আর কোনোদিন ফিরে না আসে। রাহুলের চারপাশে যেন মিলির ছায়াও না থাকে। আমি চাই যেন আমি রাহুলের বউ হই ঠাকুর, শুধু আমার, শুধু আমার। আপনার শ্বশুর বাড়ির কাছে চলে আসলেন, আপনি চিনতে পারছেন না? রাহুলের সাথে কি চোখ বন্ধ করে ঘুরে বেড়াতেন? না, আসলে রাহুলকে দেখার এক্সাইটমেন্টে না আমার সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে। আমি তো চারিদিকে খালি রাহুলকেই দেখতে পাচ্ছি। কতক্ষণ হয়ে গেছে আমার রাহুলের সাথে দেখা হয়নি, অলমোস্ট 48 আওয়ার্স। বাবা, আমার কেমন একটা হচ্ছে। কতক্ষণ হয়ে গেছে রাহুলের সাথে দেখা হয়নি। ও তো বোধহয় আমার জন্য টেনশন করে করে একবারে মাথা খারাপ করে ফেলেছে। আমার আর একটু ভালো লাগছে না। এই যে শুনুন, আপনার জন্য যদি রাহুলের শরীর টুটি খারাপ করে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি গাড়ি চালান না, একটু ফাস্ট, তাড়াতাড়ি করুন। এত রাত্রে লোনের ফোন, সত্যি এটা এত ডিস্টার্ব করে না? জানিস নীলু, পুলিশ না এমন করে এসে অর্জুনকে খুঁজছিল, আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে ওর জন্য। আচ্ছা বল, অর্জুন কখনো কাউকে কিডন্যাপ করতে পারে? ছেলেটা কবে বাড়ি ফিরবে জানি না, কোথায় আছে, কবেই অশান্তি শেষ হবে, কিচ্ছু বুঝতে পারছি না। অর্জুন যেন কোনো মতেই এখন বাড়ি না ফেরে ঠাকুর, যে কাজে আছে তাতে যেন সফল হয়। নীলু, এত রাত হয়ে গেছে এখনো জানলাগুলো দিসনি, মশা ঢুকবে তো। মেজে বৌদি, বন্ধ করার কোনো দরকার নেই। আসলে আমার দম বন্ধ হয়ে আসছিল, খুব গরম লাগছিল তো। আর এখন তো খুব ঘুম পাচ্ছে আমার, জানো তো। শোন না, ঘুম পাচ্ছে যখন ঘুমিয়ে পড়, ঘুমটা একবার কেটে গেলে না আর আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই ঘুম, আমি যাচ্ছি, কেমন? হ্যাঁ, ঘুমিয়ে পড়িস কিন্তু। অর্জুনের অন্য নাম্বারটা একটা ফোন করে বলে দিই, এখন যেন ভুল করেও বাড়ির দিকে পা না বাড়ায়।
ধরছিস না ফোনটা তোর? ভালো লাগে না এই ছেলেটার। খুব খুঁজেছো আমাকে, কিচ্ছু খাওনি তুমি? নিশ্চয়ই রাস্তা রাস্তা আমাকে খুঁজে বেরিয়েছো। বলো বলো। হ্যাঁ বেবি, খুব খুব টেনশন করেছি আমি, খুব টেনশন। তাহলে আমায় একবারও জড়িয়ে ধরলে না কেন? কই একবারও তো আই লাভ ইউ বললে না আমাকে? তুমি তো জানো তোমার মুখে এই তিনটে শব্দ শুনলে আমার সব দুঃখ কষ্ট ঠিক হয়ে যায়। সেটাও তো বললে না তুমি। কেন? তুমি এত কিছুর মধ্যে জগিং করছো? ও বেবি, এই তো জড়িয়ে ধরলাম জান। রাহুলকে চিনতে আপনার 7 জন্ম লেগে যাবে। ওর মতন ফ্রড স্বার্থপর ছেলের চেহারা তখন জানতে পারবেন। অ্যাকচুয়ালি আমি না 2 দিন খুব টেনশনে ছিলাম। তোমাকে হঠাৎ করে দেখে আমি কিভাবে রিয়্যাক্ট করবো সেটা বুঝে উঠতে পারিনি। সিরিয়াসলি আমি তো ভেবেই ছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এই যে আবার তোমাকে ফিরে পেলাম, তাই প্রথমে না আমি বিশ্বাস করতে পারিনি। সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারিনি মিলি। আই এম ভেরি হ্যাপি। এই যে তুমি আমার কাছে ফিরে এসছো, আমি তোমাকে দেখতে পেলাম, সিরিয়াসলি বলছি আমি খুব আনন্দিত। আমি রিয়েলি হ্যাপি। কিন্তু বেবি, এই যে তোমার কপালে রক্ত, হাত কেটে গেছে, আর এসব দেখেই তো আমি জানতে চাইছি অর্জুন কিছু করেছে কিনা তোমার সাথে। বলো আমায়। প্রমিস আই উইল কিপ ইট আ সিক্রেট। আরে অর্জুনের মতো ক্রিমিনাল এমনি এমনি তো ছেড়ে দেবে না তোমায়। প্লিজ চুপ করে থাকো না, দয়া করে বলো আমায় কি করেছে অর্জুন তোমার সাথে। তোমার কি হয়েছে রাহুল? কেন এত অচেনা লাগছে তোমায়? প্লিজ তুমি আমায় খুলে বলো, ফিল ফ্রি। অর্জুন আমায় কিডন্যাপ করে নিয়ে গেছিল, আজ আবার ফিরিয়ে দিয়ে গেছে। বাস এইটুকু? এর মাঝে যেই 48 ঘন্টা কেটে গেছে অর্জুন তোমার সাথে কিচ্ছু করেনি? বেবি প্লিজ বলো আমায় অর্জুন কি করেছে তোমার সাথে। প্লিজ বলো আমায়, স্পিক আপ। তুমি কি সত্যি আমার সেই রাহুল? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। বলো অর্জুন কি করেছে তোমার সাথে। মিলি আমি জানতে চাই অর্জুন এক্স্যাক্টলি কি করেছে তোমার সাথে। আমাকে বলো, চুপ করে দেখো না, বলো আমায়। কেন বারবার এক প্রশ্ন করছো? কেন? আমি তো বলছি তোমাকে ও কিছু করেনি, কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমার শরীরটা কেমন একটা করছে, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে প্লিজ? আমার একদম একদম ভালো লাগছে না, একদম একদম ভালো লাগছে না আমার একটু না। এই রে, এবার বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কন্ট্রোল রাহুল, কন্ট্রোল। ঠিক আছে চলো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি তোমায়। রেস্ট নাও, তারপর বাকি কথা হবে। এসো। আমার শরীর খারাপ জেনেও আমাকে ফেলে এগিয়ে গেলে, একবারও জড়িয়ে ধরলে না, একবারও জানতে চাইলে না আমার শরীর ঠিক আছে কিনা। এসব কিছু জিজ্ঞেস না করে জানতে চাইছো অর্জুন আমার সাথে কি করেছে। অর্জুন আমার সাথে যা করেছে we will keep it a secret। যদি সত্যি কিছু করে থাকতো তুমি গোপন করে রাখতে কেন রাহুল? ওকে তুমি শাস্তি দিতে না?
কিচ্ছু বদলাবে না, আপনি শিওর? আমি শিওর, বলছি তো আপনাকে, সবটা আগের থেকে অনেক বেশি ভালো। আপনারা মিলি ম্যাডাম, এখন কেমন আছেন আপনি? আপনাদের ওয়াচম্যানের কাছ থেকে শুনলাম আপনি আজকেই ফিরেছেন। কিন্তু আপনি? আমি সত্য টিভি থেকে এসেছি, আপনার সাথে আগেও মিট হয়েছে। আচ্ছা, আপনার ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন। রাহুল স্যার তো বলেছিলেন আপনি অসুস্থ ছিলেন। আচ্ছা, নার্সিং হোম থেকে ছাড়ার পর আপনাকে ঠিক কি ধরনের প্রিকশন নেওয়ার কথা বলা হয়েছিল? নার্সিং হোম মানে রাহুল মিডিয়াকে মিথ্যে বলেছে, কিডন্যাপিং এর কথাটা লুকিয়ে বলেছে যে আমি অসুস্থ। কিন্তু কেন? কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ মানে আমি এখন আগের থেকে বেটার আছি, কিন্তু শুনুন না, আজকে না আমার ভালো লাগছে না ঠিক শরীরটা। আমি আপনাদের সাথে অন্য একদিন কথা বলি, প্লিজ প্লিজ করবেন না। হ্যাঁ, অন্য একদিন, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। সরি। হ্যাঁ কেন তুমি আমার নিয়ে মিথ্যে কথা বলছো? কেন মিডিয়ার সামনে সব সত্যিটা লুকিয়ে যাচ্ছ তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমার মাথাটা একদম কাজ করছে না। আমি তোমাকে চিনতে পারছি না রাহুল, একদম চিনতে পারছি না। আমার খুব কনফিউজ লাগছে, খুব। আমার এরকম ভয় করছে কেন? এত ভয় করছে কেন আমার এরকম ভয় করছে কেন? কেন ভয় করছে? এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম রাহুল। আজকে যদি ওই ন্যাকা মেয়েটা ফিরে আসে তুমি কি করবে? আর দেখো, আমার অ্যাজাম্পশনটাই কারেক্ট হলো, সেই তোমাকে ওই সিচুয়েশনের মধ্যেই পড়তে হলো। হ্যাঁ, সেটাই ভাবছি। কিন্তু আমি তো একটা জিনিস ভেবে পাচ্ছি না, একটা সামান্য মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারছো না রাহুল। মানে এটা পর্যন্ত জানতে পারছো না যে আফটার কিডন্যাপ অর্জুন ওর সাথে এক্স্যাক্টলি কি করেছে? মম, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করছি, বলো অর্জুন তোমার সাথে কি করেছো, বলো আমায়। ও কিছুতেই বলতে চাইলো না। কিছু না কিছু তো অর্জুন করেছে। মিলি চালাকি করে লুকিয়ে যাচ্ছে, জানে বলে ফেলে বিয়েটা আর হবে না। সন্দেহটা যখন তোমার মনে একবার ঢুকেই গেছে, আমার মনে হয় না তখন এই বিয়েটা নিয়ে আর এগোনো উচিত হবে। ছেড়ে ফেলো, জাস্ট মিলিকে ছেড়ে ফেলো। রাহুল, আমার কিডন্যাপিং এর ব্যাপারটা তুমি প্রেসের কাছ থেকে কেন লুকিয়ে গেছো? তুমি এই সময় হঠাৎ এসে এসব প্রশ্ন করছো? কেন মিথ্যে বলছো? কেন মিথ্যে বলছো রাহুল? আমাকে বলো না সত্যিটা। আমি কিডন্যাপ, এটা সবাই জানতে পারলে তোমার কি প্রেস্টিজ লস হতো? বলো, ফেস লস হতো তোমার? চুপ করে আছো কেন? বলো না, উত্তর দাও। চুপ করে থেকো না রাহুল। তুমি আমাকে সব প্রশ্ন করছো বেবি? আমাকে? আমি কোনো কারণ ছাড়া কোনো কাজ করি না। তাহলে কারণটা আমাকে বলো না। কেন বলছো না তাহলে আমাকে? আমাকে তো কারণটা বলে দিলেই হয়ে
চাই, বলো না, চুপ করে দেখো না রাহুল, প্লিজ বলো আমাকে। মিলি 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 এতটা হাইপার হচ্ছ কেন? হ্যাঁ কি হয়েছে? এসো এসো বসো, একটু ঠান্ডা হয়ে বসো। তারপর নাকি তুমি এত না, জিজ্ঞেস করবে। যতক্ষণ এর উত্তর আমি পাচ্ছি ততক্ষণ আমার মোটেই শান্তি হবে না। আমার মধ্যে খুব অস্বস্তি হচ্ছে। আমাকে বলো রাহুল, কেন বললে তুমি মিথ্যেটা? বলো। কিডন্যাপ হওয়া একটা মেয়েকে তোমার ফিয়ান্সে বলে পরিচয় দিতে তোমার লজ্জা করতো? তাহলে কেন মিথ্যেটা বললে তুমি? আমি হসপিটালে আছি, এই মিথ্যেটা না বললে চলছিল না? কেন বললে তুমি? আনসার মি প্লিজ, বলো আমাকে। রাহুল আমায় ইগনোর করছে ভয়া, রাহুল আমায় ইগনোর করছে। আর শুধু রাহুল না, আমাকে মাম্মাও ইগনোর করছে ভয়া। কেন ভয়া? ভয়া রাহুল যদি আমার সাথে কথা না বলে আমি কি করবো? আমি কি করবো? আমার না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে, আমার একটু ভালো লাগছে না ভয়া, একটু ভালো লাগছে না। আমার খুব অস্বস্তি হচ্ছে, একটু ভালো লাগছে না ভয়া, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে আমার। ভয়া, রাহুল যদি আমার বিয়ে না করে আমি কি করবো? কি করবো? আমি তো মরে যাবো ভয়া। একদম না, এই কথা উচ্চারণ করবি না। কেন তো মনে হচ্ছে বিয়ে করবে না? হ্যাঁ, এই কথাগুলো তুই মাথায় আনবি না, একদম মাথায় যেন না ঢোকে তোর এই কথা। সবাই সেই একই প্রশ্ন আমাকে করে যাচ্ছে ভয়া। অর্জুন আমার সাথে কি করেছে, আমার সাথে কি করেছে? আমি তো সবাইকে সত্যিটাই বলছি, কিন্তু কেউ কেন আমার কথা বিশ্বাস করছে না? কেন করছে না? আমার তো কনফিউজ লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর অর্জুন তো সত্যিই ভালো ছেলে, ডিসেন্ট ছেলে অর্জুন। এটা সবাই বিশ্বাস না করলেও এটাই সত্যি ভয়া, এটাই সত্যি। রাহুল দাদা ফোন করেছে, তুই ফোনটা তোল, ফোনটা তোল। রাহুল ফোন করেনি ভয়া, আননোন নাম্বার। আমি তো তাই ভেবেছিলাম যে ঠিক আগের মতো রাহুল আজকে সকালে আমাকে ফোন করবে, রাহুলের ফোনে আমার ঘুম ভাগবে, কিন্তু এলো না ভয়া, এলো না। ভয়া, ও ভয়া, তুমি বলো না, এর আগে আমি যখন বাড়ি ফিরতাম রাহুল ঠিক টাইম ক্যালকুলেট করে ফোন করে জানতে চাইতো না আমি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছি কিনা? বলো না, তুমি তো জানো আমি বাড়ি ঢুকতাম আর রাহুল আমাকে ফোন করতো। কই আজকে তো ফোন এলো না, আজকে এলো না কেন ভয়া? সবটা এরকম পাল্টে যাচ্ছে কেন? কারণ রাহুল আমায় ইগনোর করছে, রাহুল আমায় ইগনোর করছে। আমি বুঝতে পারছি, আমার মতো বোকা মেয়ে বুঝতে পারছে যে রাহুল আমায় ইগনোর করছে, কিন্তু কেন করছে আমি বুঝতে পারছি না ভয়া। আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। রাহুলের আমাকে ফোন করার ফ্রিকোয়েন্সিও কমে গেছে, কিন্তু কেন হচ্ছে এরকম? হ্যালো হ্যালো ম্যাম, কেমন আছেন? কে বলছেন? ম্যাম আমি জিরো আওয়ার নিউজ পোর্টাল থেকে সত্যম বলছি। হ্যাঁ, আপনার একটা ইন্টারভিউ নিতাম ম্যাম। আপনারা রাহুল স্যারের বিয়ের ডেটটা। মিলি, মিলি কোথায় যাচ্ছিস মিলি? দাদা, মিলির বিয়ের কথাটা এবার তুলুন। আরে কি বিয়ের কথা? সরি 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 সাবিত্রী, বিয়ের কথাটা দেখো ওরাই তো বলবে। মিলি সবে মাত্র ফিরেছে, আমার ধারণা দু একদিনের মধ্যেই ওরা আমাদের বাড়িতে আসবে। মিলি আমাদের মেয়ে দাদা, ওর ভবিষ্যতের কথাটা আমাদেরকেই ভাবতে হবে। মিলি ওদের বাড়ি গিয়েছিল দাদা, ওর মনে হয়েছে কিডন্যাপ করার পর থেকে ওরা ওকে এড়িয়ে চলছে। ছাড়ো তো মিলির কথা, মিলি বলেছে। দাদা দাদা আজকের দিনটা অন্তত এই কথাটা একটু ভাবুন দাদা, একটুখানি ভাবুন। মিলি বড় হয়েছে দাদা, ওকে আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি ওদের বাড়িতে একটু যান দাদা, ওদের বাড়িতে একটু যান, ওদের সঙ্গে একটু কথা বলুন।
কথা বলে জানতে চান যে ওরা ওরা কি চায়, ওরা কি বিয়েটা আদৌ দিতে চায়, কেন ওরা এড়িয়ে যাচ্ছে। ওদের সঙ্গে একটু কথা বলুন। মিলির এই অনুভূতিগুলো ছেলে মানুষই বলে উড়িয়ে দিলে পরে না পস্তাতে হয় দাদা। একটু কথা বলুন। দেখো সাবিত্রী, কমলেশ থাকতে মিলির কোনো ক্ষতি হবে এটা আমি বিশ্বাস করি না। মিলি কি শুনতে কি বুঝেছে, আমিও বা এইসব বিষয়ে ওদের বাড়িতে গিয়ে যে কি বলবো কি করব। ঠিক আছে ঠিক আছে দাদা, আপনি না পারেন আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আমি কথা বলবো। মানে ওরা তো একটু হলেও জানেন যে আপনি আমাকে মিলির অভিভাবক হিসাবে একটু মানেন। আপনার মান সম্মান বজায় রেখে আমি কথা বলবো দাদা, আমাকে নিয়ে চলুন। মিলি যদি জানতে পারে আমি আর আপনি ওদের বাড়িতে গেছি তাহলে একটু মনে জোর পাবে। অবিনাশ দা, মিলি কোথায়? মিলি এলো না? না, আসছে, ওরা আসছে। চা খাও না তোমরা, প্লিজ। হ্যাঁ নিচ্ছি। ওই তো মিলিমা, এসো। মিলি এসো, আমার পাশে বসো তো, এসো। বসো। সন্ধেবেলা ওরকম মন খারাপ করে আমাদের বাড়ি থেকে চলে এলে, আমারও মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে তোমার জন্য। তাই ভাবলাম যাই তোমার বাড়ি গিয়ে তোমাকে দেখে আসি। সেই তাছাড়া গুরুদেবের সঙ্গেও কথাটা হয়ে গেল, বুঝলে অবিনাশ। তাই ভাবলাম আর দেরি করে কোনো লাভ নেই, গুরুদেবের নিদানটা তোমাদের জানিয়েই দিই। কিসের নিদান? নিদান দেওয়ার ব্যাপারটা তো বুঝলাম না। না না, সেরকম কিছু হয়নি, মানে ওই একটা ছোটখাটো নিয়ম আর কি। দেখো, বুঝতেই তো পারছো অবিনাশ, বিয়ের দিন মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তারপর দুটো রাত বাড়ির বাইরে ছিল। তাই গুরুদেব বললেন যে রাহুল আর মিলিমায়ের বিয়েটা হওয়ার আগেই মিলির যদি একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করা যায় আর কি। শুদ্ধিকরণ কেন? আমাদের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল বলে সে কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? রাহুলের সঙ্গে এই ছেলেটির শত্রুতা আছে বলে ও কিডন্যাপ করেছিল, তাছাড়া তো মিলির সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। না কমলেশ, দেখো, মানে মিলির তো কোনো দোষ ছিল না। না আসলে অবিনাশ, তুমি তো জানো যে আমাদের পরিবারে গুরুদেবের কথাই শেষ কথা, তাই ওনার কথার উপর আমরা কেউই কথা বলতে পারি না, মানে কথা বলা যায় না আর কি। আচ্ছা, রাহুলও কি শুদ্ধিকরণে এগ্রি করেছে? মিলি, তুমি তো রাহুলকে খুব ভালো করে চেনো, তুমি তো জানো যে ও গুরুদেবকে কতটা ট্রাস্ট করে। মাম্মা, আমি তো তোমাদেরকে বারবার বলছি অর্জুন আমার কোনো ক্ষতি করেনি। ছি 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 মিলি, এটা তুমি কি বলছো মিলি? তোমাকে কখনো আমরা অবিশ্বাস করতে পারি? আসলে কি বলো তো মিলি, অর্জুনের মতো একজন ক্রিমিনাল তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তার উপর আবার 2 রাত 2 দিন তোমাকে আটকে রেখেছিল। বোঝোই তো, সমাজ, লোকজন বলে একটা বিষয় আছে, নানা লোকের নানা রকম কথা বলছে মিলি। আম্মা, কেউ তো এই বিষয়ে জানে না, সবাই তো জানে আমি অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাহলে হ্যাঁ, তাই তবুও মানে এই বিষয়টা তো মিলি
আমাদের কিছু আত্মীয় স্বজনরা জানে। আর তাছাড়া বলো না, বাইরের লোকের মুখ তুমি কদিন চাপা দিয়ে রাখতে পারবে? ঘটনাটা ঠিক কোনো না কোনো ভাবে জানাজানি হয়ে যাবে। আরো একটা কথা, কি বলে তো, আমাদের গুরুদেবের দেওয়া নিদান আমরা কখনো কোনো দিন অমান্য করি না, করতে পারি না। তাই বলছিলাম, উনি চাইছেন এই পরশুদিনই শুদ্ধিকরণের কাজটা করে ফেলতে, আর তারপরে আমরা সবাই মিলে বসে তোমার আর রাহুলের বিয়ের ডেটটা ফাইনালাইজ করে ফেলবো। তার মানে শুদ্ধিকরণ না হওয়া পর্যন্ত বিয়ের ডেটটা ফাইনাল হবে না, তাই তো কমলেশ? না না চিচি, আমি সে কথা কখন বললাম? আসলে কথাটা তো আমি বলছি না অবিনাশ, কথাটা বলেছেন আমাদের গুরুদেব, তাই গুরুদেবের কথা তো আমাদের মানতেই হবে। নীলিমা, আমি বলছিলাম আমাকে একটু একা থাকতে দেবে জেঠুমনি? আমাকে প্লিজ একটু একা থাকতে দাও মাম্মা। তাহলে অবিনাশ ওই কথাই রইল। হ্যাঁ, তাহলে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি অবিনাশ দা। আসি তাহলে অবিনাশ দা, বাই। গেলাম অবিনাশ। আপনি শিওর সব আগের মতন হয়ে যাবে? অ্যাবসলিউটলি শিওর। ইভেন এবারে আগের থেকেও সবটা ভালো হবে। বলছি যে আপনি এই কথাগুলো কেন বলেছিলেন, মানে আপনি কেন বললেন যে সবটা আগের মতো থাকবে না? প্লিজ একটু আমাকে খুলে বলবেন প্লিজ। এটা জানতে তুমি এত রিস্ক নিয়ে আমার কাছে চলে এলে? এটা জানাটা আমার খুবই দরকার, আপনি বুঝতে পারছেন না। তুমি সত্যি নিজে বুঝতে পারছো না মানেটা? আমার কাছে এসছো আমি হাতে ধরে মানেটা বুঝিয়ে দেবো বলে? সত্যি তো একজন ক্রিমিনাল আর আমায় কি বোঝাতে পারে, কিন্তু আমার গার্জিয়ান এঞ্জেল তো আমার একদম না। এই প্লিজ আমাকে এই এঞ্জেল টেলজেল বলবেন না, এঞ্জেল বলে কিছু হয় না, বুঝেছেন? কি বদলে যাওয়ার কথা বলছিলেন তাহলে একটু বলুন। আপনাকে আমি আর ডিস্টার্ব করবো না, আপনি শুধু এই উত্তরটুকু দিন, তারপর আমি চলে যাবো এখান থেকে, আর একটু ডিস্টার্ব করবো না। তুমি আমার কথার উত্তর দাও। আমি তোমাকে রাহুলের কাছে পৌঁছে দিয়ে এসেছি 2 দিন আগে, তোমাদের বিয়েটা এখনো হয়নি কেন? তুমি তো গাড়ি থেকে নামার সময় এমন ভাবে বললে যেন মনে হলো তখনই বিয়েটা হয়ে যাবে। বিয়েটা তো এখন হবে না। রাহুলদেব গুরুদেব বলেছেন যে আগে আমার শুদ্ধিকরণ করাবেন, তারপরে বিয়ের ডেট ফাইনাল করা হবে। কি শুদ্ধিকরণ? কিসের শুদ্ধিকরণ? রাহুলদের বাড়ি থেকে বলেছে যে দেখো, বুঝতেই তো পারছো অবিনাশ, বিয়ের দিন মেয়েটা কিডন্যাপ হয়ে গেল, তারপর দুটো রাত বাড়ির বাইরে ছিল, তাই গুরুদেব বললেন যে রাহুল আর মিলিমায়ের বিয়েটা হওয়ার আগে মিলির যদি একটা শুদ্ধিকরণের ব্যবস্থা করা যায়। আচ্ছা, রাহুলও কি শুদ্ধিকরণে এগ্রি করেছে? মিলি, তুমি তো রাহুলকে খুব ভালো করে চেনো, তুমি তো জানো যে ও গুরুদেবকে কতটা ট্রাস্ট করে। কি বলছেন কি আপনি? ওরা বললো আর আপনি মেনে নিলেন? এত বড় অন্যায়টা কি? এটা অন্যায় কিনা আমি জানি না, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাসই করতে পারছে না। আপনারাই সমাজে মেয়েদের এই অবস্থার জন্য দায়ী। আপনাদের মতো মেয়েদের জন্যই মেয়েদেরকে ছোট চোখে দেখা হয়। কিছু স্বার্থলোভী মানুষ মেয়েদের ব্যবহার করার সাহস পায়। আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ যাও।
যাও গিয়ে শুদ্ধিকরণ করে বিয়ের পিড়িতে বসে পড়ো, যাও। আর হ্যাঁ, আমার আস্থানাটা তো জেনেই গেছো, যাও গিয়ে বাবাকে বলে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি এসেছিলাম শুধুমাত্র ক্ল্যারিটি পেতে। তাই দেখে তো মনে হলো না? আপনার কাছে তো প্রশ্ন এবং উত্তর দুইই আছে, আমার কাছে নতুন করে কি জানতে চাইছেন আপনি? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে, আমার কোনো হিসেব মিলছে না, কোনো হিসেবটা। আপনি বুঝতে পারছেন না অর্জুন, আপনি আমায় বাঁচাতে কিডন্যাপ করলেন, তারপর নিজেই বাড়ি ফিরিয়ে দিলেন। তারপর একবার ফিরেও দেখলেন না যে আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। যে মানুষটাকে ভালোবাসলাম সে আমাকে অবিশ্বাস করলো, বলেই দিল যে শুদ্ধ না হলে নাকি বিয়ে করবে। আপনারা সবাই শুধু নিজেরটা বলে খালাস। তারপর মিলির কি হলো কেউ জানতে চায় না, কেউ না। যে মেয়েটা জীবনে একটাও ভালো দিন দেখেনি, যারা একটাও জন্মদিন আনন্দে কাটেনি, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবা থেকেও নেই, যার বন্ধুরা শুধু তাকে দরকারে ব্যবহার করেছে, কোনোদিন ভালোবাসে। রাহুলের সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত কেউ মুখ ফুটে বলেনি পর্যন্ত যে মিলি আমি তোমাকে ভালোবাসি। এই কিডন্যাপিং, শুদ্ধিকরণ, এই সবকিছুর পরে যে মিলি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কেউ ভাবলেন না, আপনি না রাহুল। কারণ মিলি আসলে বাঁচলো কি মরলো আপনাদের কারণ না কিচ্ছু যায় আসে না। আমি এখন বুঝে গেছি আমি একেবারে একা, আমার আর কেউ নেই, কেউ না। মন একে একে দুই, একাকার আমি তুই। আমার না ওগুলো খুব ভালো লেগেছে, আমি কোটা কিনবো, কিন্তু টাকা আনিনি। আপনি টাকা দিলে আমি আপনাকে পরে দিয়ে দেবো। একটু হাস দাদা, পাঁচটা বেলুন দেবেন, কিন্তু শুধু লালগুলো। গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছেন স্যার? মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে বরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মোর শুন, ভালোবাসারই মোর শুন। এই ওটা অর্জুন দা না? নিশ্চয়ই পুলিশের চোখে ধুলে দিতে এরকম করছে। ছাড়, আমরা কাজ করি, আমরা কোনো কথা বলবো না, কথা না বলে আস্তে করে সাইড কাটে বেরিয়ে যাই। চল না না, এটা ঠিক না, আমি এটা চাইনি মিলি। আমি চেয়েছিলাম যে আপনি রিয়েলাইজ করুন আর রাহুল ভয় পাক। আপনি মরবেন না বাঁচবেন এটা কোনো কথা হলো? এত দুর্বল, এত সরল আপনি, সত্যি কাকে যে ভরসা করবেন, কার কাছে গিয়ে যে দাঁড়াবেন। তোমরা সারাদিন কি করো, কি করো তোমরা? আরে এই তারাপদ দুর্গাপদ, এই দুটোকে যেও কিচ্ছু হবে না, আমি অন্য ব্যবস্থা করবো, অন্য ব্যবস্থা আমাকে করতেই হবে। দাদা দাদা, মিলিকে কি করে খুঁজে পাবো সেইটা আগে পাবো না, আর কিছু করতে হবে না। এইভাবে বেরিয়ে চলে যায়? একবার ভেবে দেখেন, এতগুলো মানুষ ওর জন্য টেনশন করছে। রাহুল, রাহুল আমি আর কিছুক্ষণ দেখবো, প্রয়োজনে আমি ফোর্স নিয়ে বেরোবো, এক্ষুনি বেরোবো। রাহুল, সত্যি করে বলো কেন এসছো? কি হলো, চুপ করে দেখো না, বলো। মিলি যেও না, তুমি যেও না মা। ও নাকি ওই অর্জুন বলে ছেলেটার বস্তিতে থাকে, ওরা জানতে পেরেছে। আরে মিলি ম্যাডাম,
আপনি তো আমাকে আসতে বলেছিলেন, আমি তো তাই এসেছি। আপনি আমাকে চিনতে পারছেন না? তুমি ওকে চেনো? তুমি জানো ওকে? অর্জুনের বস্তিতে থাকে, সেটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার বন্ধু আছে না, ও ওই বস্তির কাছাকাছিই থাকে, ও সেখানেই থাকে। হ্যাঁ, ওই পাপড়ি তো আমার কথা আপনাকে বলেছিল, মনে নেই আপনার? আপনি বলেছিলেন আমার থেকে কসমেটিক্স কিনবেন। আপনার বাবা তো বিশ্বাসই করতে চাইছেন না আমার কথা। সত্যিটা বলে দিলে তো বাবা ওকে চেপে ধরবে, জোর করে অর্জুনের কথা বলিয়ে নেবে। না না, সেটা কথার খেলাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পাপড়ি, রাইট। হ্যাঁ বাবা, পাপড়ি, তোমার মনে আছে আমার বান্ধবী হয়ে আমার বিয়েতে এসেছিল হলদির সময়? ওই ওকে পাঠিয়েছে, মানে আমি বলেছিলাম পাপড়িকে, আমি বলেছিলাম আমার কটা জিনিস কেনার ছিল, তাই। তুমি দাঁড়িয়ে কেন, এসো আমার সাথে ঘরে, এসো, কোনো অসুবিধা নেই, এসো। 1 মিনিট, আমার ব্যাগটা। ভিতরে এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এটা তোমার জন্য কতটা রিস্কি হতে পারে? আমি তো আর একটু হলে মুখ ফসকে সত্যিটা বলে ফেলছিলাম, চারিদিকে পুলিশ ভর্তি। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তোমার কাছে কি আমি সব করে এসেছি নাকি? আমার তো আসার কোনো ইচ্ছেই ছিল না, অর্জুনদা বললো তাই বাধ্য হয়ে এসেছি। অর্জুনদার তো আমি কোনো কথা ফেলতে পারি না। অর্জুন তোমাকে এখানে পাঠিয়েছে কেন? কেন আবার কি? তোমার শুদ্ধিকরণ না কি হবে, তার জন্য অর্জুনদার ভীষণ চিন্তা। বাপের জন্য অর্জুনদাকে কোনো মেয়েকে নিয়ে না আমি এত চিন্তা করতে দেখিনি। আর সেই মানুষটা নাকি তোমার জন্য একেবারে ভেবে ভেবে হন্য হয়ে যাচ্ছে। একবার সন্দেশ খাইয়ে দিচ্ছে, একবার আবার বাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দেখাশোনা করার জন্য লোকও পাঠাচ্ছে, যাতে কিনা করে তোমার মন টন খারাপ হয়ে তুমি কিছু ভুলভাল না করো। বুঝছি না বাবু, কি যে করছে মানুষটা, অর্জুনদার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। অর্জুন আমার দেখভাল করার জন্য তোমাকে পাঠিয়েছে? কিডন্যাপার যাকে কিডন্যাপ করে সে বাড়ি ফেরার পর কেমন আছে সেটা জানার জন্য আবার লোক পাঠায়। তোমাদের অর্জুনদার নাম না দেখবে হিস্ট্রি বুকে লেখা থাকে। অর্জুনকে বলে যে আমি একদম ঠিক আছি, আর আমার যতই মন খারাপ হোক না কেন আমি ভুলভাল কিছু করবো না। ও শোনো না, বলছি তোমার না এখানে বেশিক্ষণ থাকাটা একদম ঠিক হচ্ছে না, তুমি চলো এখন, যাও। দেখে পাচ্ছি না এসব করেছে আমার অর্জুনদার ক্ষতি হচ্ছে, সেটা তো এই মেয়ে বুঝছেই না, অর্জুনদাও বুঝছে না। শোনো না, বলছি আমাকেও না এখন বেরোতে হবে, আমার শুদ্ধিকরণের আছে। অর্জুনকে বলে যে আমার জন্য বেশি চিন্তা করার দরকার নেই, আর তোমারও এরকম মুখ বেজার করে থাকার কোনো দরকার নেই। তোমার অর্জুনটা তোমারই থাকবে। এখন চলো তো, আমি তোমাকে গেট অবধি পৌঁছে দিই। চলো চলো তাড়াতাড়ি চলো। তিতলি রানী এখনো কোনো খবর দিল না, ঠিক আছে তো? ফোন করে দেখি। হ্যাঁ বলো অর্জুনদা। কি রে, সব ঠিক আছে তো? আরে বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, মেয়েটা একদম বিন্দাস আছে, মন টোন সবকিছু ঠিক আছে, ও কিচ্ছু করবে না। আমি এই তো বেরোলাম। বেরোলি মানে? তোকে যে বারবার করে বললাম ওর পাশে থাকতে, শুনলি না কথাটা? আরে বাবা আমাকে তো ওই ন্যাকা মিলি বললো যে আর থাকার দরকার নেই, তাই তো আমি। থাম, কিচ্ছু হবে না তোর দ্বারা। না, এভাবে হবে না।
যা করার আমাকেই করতে হবে। আমাকে যেভাবেই হোক শুদ্ধিকরণের দিন মিলির পাশে থাকতেই হবে। ওই ইমোশনাল হয়ে গিয়ে যাতে কোনো ভুল স্টেপ না নিয়ে নেয়, ওকে আটকাতে হবে। আমার দিদির জীবন নষ্ট হয়েছে, আমি আর কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেব না। মিলি, দাঁড়িয়ে আছো কেন? গুরুদেবের পাটা ধুইয়ে দাও। কমলেশ, তোমার বাড়ির সবাই ভক্তি ভরে আমার পদসেবা করে, মনে মনে সবাই আমায় ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু নীলিমা বোধহয় মনে মনে যেটা করছে সেটা মন থেকে করতে পারছে না। না গুরুদেব, এটা কি বলছেন? মিলি আপনাকে খুবই মানে, আজকে হঠাৎ করে এত বড় একটা দায়িত্ব পেয়ে ও ঘাবড়ে গেছে আর কি। তাহলে এত দূর থেকে জল ঢালছো কেন মা? মিলি, ভাইয়ের কাছে বসে জল ঢালো। কি হচ্ছে? আমার পায়ে ঘি আর দুধ মর্দন করে তারপরে জল ঢালতে হবে তো? এটাই তো এই আচারের প্রথম নিয়ম। আমি বলছিলাম কি নীলিমা, এটা না করলে। সাবিত্রী দি, প্লিজ আপনি একটু চুপ করুন। হ্যাঁ দিদি, অবিনাশ তুমি একটু দিদিকে বোঝাও, যা কিছু এখানে হচ্ছে সবই তো মিলি আর রাহুলের মঙ্গলের জন্যই হচ্ছে, তাই না? মিলিমা, যাও মা, গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে ভক্তি ভরে গুরুদেবের পা ধুয়ে দাও, কেমন? লোকটা তো সত্যিই খারাপ, ভণ্ড। আসল সাধু পুরুষ হলে এমন নোংরা আচরণ করতে পারে? নীলিমা কি এটা বুঝেই এত আপত্তি করছিল?
মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে আর দুটো বিধি পালন করলেই এই পুজো সম্পন্ন হবে। এবার এটাকে পান করে নাও মা। এটা কি? এত কথা জেনে তোমার কি হবে মিলি? গুরুদেব পান করতে বলেছেন, তুমি খেয়ে নাও না। এটা হলো গোচনা। এটা পান করলে তুমি দেহে এবং মনে সব দিক থেকে শুদ্ধ হবে। আর আমি এটা খেতে পারবো না। সরি বাবা, প্লিজ আমি এটা খেতে পারবো না, সম্ভব না। মা এগুলো কি হচ্ছে নাকি? এটা তো কোনো রিচুয়ালই নয়, শুধু শুধু মিলিকে কষ্ট দেওয়ার জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ কমলেশ, এসব কি হচ্ছে? এই গোচনা মিলি খাবে কিভাবে? এটা আমি মেনে নিতে পারছি না, না কিছুতেই না। আরে অবিনাশ, তুমি এত রাগ করছো কেন? আরে ও কি পুরোটা খাবে নাকি? আরে সামান্য একটু সেবা করবে, মানে মানে ছোঁয়াবে মুখেই আর কি। না না, এটা ঠিক না, এটা ঠিক না। ওই দেখো, আরে বাবা এটা তো অ্যান্টিসেপটিক। আরে গ্রামের দিকে এটা ব্যবহার। আচ্ছা আচ্ছা, তুমি সাবিত্রী দিকে জিজ্ঞেস করো যে ওনাদের গ্রামের দিকে এসব আচার অনুষ্ঠানে এই গোচনা পান করা হয় কিনা। হ্যাঁ হয়, কিন্তু মিলিমা এটা খেতে পারবে না দাদা। একদমই তাই, মিলি এসব একদম খাবে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও না, একটা নিয়ম না হয় নাইবা পালন হলো। গুরুদেব আর কিছু থাকলে তাড়াতাড়ি শুরু করুন। আচ্ছা তোমরা সবাই যখন সবকিছু জানো তখন আমাকে কেন ডেকে আনলে কমলেশ? গুরুদেব গুরুদেব আপনি রুষ্ট হবেন না। যদি চাও সবকিছু সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক, তাহলে পুরোটা না হোক একটু তো জিভে ঠেকাতেই হবে তোমায়। এই ভণ্ড গুরু আর তার যত সব বুজরুকি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আমি ওকে মেরেই দেব। না না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেনই না। আমার রাহুলের জন্য মিলি এটুকু করতে নিশ্চয়ই পারবে, তাই না মিলি? যদি চাও তোমার আর রাহুলের বিবাহিত জীবন সুখের হবে, তাহলে এটা জিভে ঠেকাতেই হবে। এই ভণ্ড সাধুকে উদম না মারলে এ থামবে না, মিলিকে খাইয়েই ছাড়বে। কিন্তু অর্জুন থাকতে তোমরা এটা করতে পারবে না, কিন্তু আমি থাকতে এটা হতে দেব না। উঠে দাঁড়াও। কেন খাচ্ছ মিলি? খেও না ওটা। মিলিমা ওটা তোমাকে খেতে হবে না। আমার রাহুলের জন্য মিলি এটুকু করতে পারবে। নাও মিলি, খেয়ে নাও, তুমি প্লিজ খেয়ে নাও। কাম অন মিলি, হ্যাভ ইট। এগুলো যতই ভণ্ডামি হোক মিলি, তোমাকে দিয়ে সব কাজ আমি করাবই। তোমাকে কষ্ট দিয়েই তো আমার আনন্দ। আমাকে অবজ্ঞা করেছো তুমি।
এত ভালো ফুটেজ মিস হয়ে গেল। যাক, এইটুকু মনের জোর তাহলে আপনার আছে। রাহুল এখনো এগুলো বন্ধ করবেন? অনেকক্ষণ থেকে অনেক কথা বলছিস, এবার চুপ কর। এটা আমার আর মিলি পার্সোনাল ব্যাপার, তুই ইন্টারফেয়ার করবি না। এই যা নিয়ে আয় ছাগল। এই ছাগলের সাথে বিয়ের পর এই যজ্ঞের অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এবার এই জলটা নাও, জলটা নিয়ে নিজের মাথায় ঢালো মিলি। সরি, আমি এসব কিচ্ছু করতে পারবো না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আমার মা বাবা তো কোনো পাপ করেনি, ওদেরকে কেন প্রায়শ্চিত্ত করতে হবে? আমি এসব করব না, আমাকে ক্ষমা করো তোমরা। এই তো এই তো এই তো মিলি, আপনি পেরেছেন, পারবেন। আরেকটু চেষ্টা করুন, এদের ভণ্ডামি আপনি বন্ধ করাতে পারবেন। এ মেয়ে যদি এটাই করে, কোনো বিধি না মানে, কোনো নিয়ম না মানে, তাহলে এই চিরকাল অপবিত্র থেকে যাবে। তোমার ছেলের যোগ্য হয়ে উঠতে পারবে না রূপসা। শুনছো? তুমি শুনছো মিলি গুরুদেব কি বলছেন? তুমি তো চাও আমার ছেলের সাথে তোমার বিয়েটা হোক, রাহুলের সাথে বিয়েটা হোক, তুমি চাও না মিলি? তাহলে বসো, গুরুদেব যেটা বলছেন সেটা শোনো, গুরুদেব যা করতে বলছেন সেটা প্লিজ করো মিলি। করছি তো মাম্মা, তখন থেকে উনি যা যা বলেছেন আমি সব করেছি, কিন্তু ছাগলকে আমি বিয়ে করব না, কিছুতেই না। গুরুদেব, আপনি আমার স্বর্গত মা, আমার বাবা, এদের পাপ মুক্তিকরণের কথা বলছিলেন না? বিশ্বাস করুন, আমরা কেউ কোনো পাপ করিনি। করেছো, 100 বার করেছো। করেছো বলেই আজকে এই যজ্ঞের আয়োজন। তুমি বাড়ির বাইরে রাত্রি যাপন করেছো এক অপরিচিত পুরুষের সঙ্গে। মিলি, মিলি এটা তুমি কি করলে মিলি? একটা সামান্য বিষয় নিয়ে কেন তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলেটা কিন্তু তোমাকে অন্ধের মতো ভালোবাসে, রাহুল তোমাকে অন্ধের মতো ভালোবাসে মিলি। সে পর্যন্ত বিরক্তি হয়ে এখান থেকে চলে গেল। মিলি প্লিজ আমার কথাটা শোনো, আমি যা বলছি তাই করো, গুরুদেবের কথা মানো, গুরুদেব যা যা বলছেন তাই প্লিজ বলো মিলি। তুমি মাথায় জলটা ভালো আর ছাগলকে বিয়েটা করে নাও। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি আর কিছু করতে পারবো না। আপনাদের সবাই যদি মনে হয় আমি পাপী, তবে আমি পাপী, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি কোনো পাপ করিনি। এতক্ষণ আমি যা করেছি শুধুমাত্র রাহুলকে ভালোবেসে করেছি, কিন্তু আর আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আর এই যজ্ঞের যদি আরো কোনো নিয়ম থাকে আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু না। আমি এবার বাড়ি যাব।
আজ আমি তোমাকে দেখে গর্বিত মিলি। গলাটা কেমন চেনা চেনা লাগছে। এই গুরুদেব প্রায়শ্চিত্তর নামে তোমাকে দিয়ে যা যা করাতে চাইছিলেন, তুমি যদি সেটা করতে, সমগ্র নারী জাতির অপমান করতে। কিন্তু তুমি তা না করে প্রতিবাদ করেছো, নিজের এবং গোটা নারী জাতির সম্মান রক্ষা করেছো তুমি। মা, এই লোকটা কে গো? কি জানি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। দেখছিলাম কি করো তুমি, কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছো তোমার মধ্যে সাহস এবং ক্ষমতা দুই আছে। আমি শুরুতেই তোমাকে বাঁচাতে পারতাম, কিন্তু নিজেকে বাঁচাতে না জানলে তুমি বেশি দিন এখানে টিকে থাকতে পারতে না। স্বামী অর্জুনানন্দ সেজে এসেছিলাম তোমাকে বাঁচাবো বলে, কিন্তু আর তোমাকে রক্ষা করার দরকার নেই, সেটা তুমি আজ নিজেই পেরেছো। অর্জুন, কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে তিনবার বাঁচাতে পারে না। আবার পর মা, মা অর্জুন, মা আমার ভাই, মা অর্জুন। দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না তুমি। তোমার বেয়াদবি আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। সুচেতা, সামলাও নিজের মেয়েকে। রিঙ্কু, একটু শান্ত হ রিঙ্কু। কেন এসেছেন আপনি এখানে? আমি তো বারণ করেছিলাম আপনাকে, আমি তো বলেছিলাম আমি ঠিক থাকবো, আপনাকে চিন্তা করতে হবে না। কেন এই বিপদের মধ্যে আসলেন আপনি? আমি সেটাই দেখতে এসেছিলাম মিলি। তোমাকে পবিত্র করার এই অপমানজনক নাটকে তুমি তোমার মান সম্মানকে সব জলাঞ্জলি দাও, নাকি ঘুরে দাঁড়াও? আর ঘুরে না দাঁড়াতে পারলে আমাকেই তোমায় উদ্ধার করতে হতো। এবার তোকে কে উদ্ধার করে সেটা দেখ। অবিনাশ, এই সুযোগ হাতছাড়া করো না। অ্যারেস্ট হিম। অর্জুন, আজ তুই নিজেই পুলিশের জালে ধরা দিয়েছিস। এবার তোর নিস্তার নেই। বাবা, বাবা তুমি ভুল বুঝছো বাবা। ও খারাপ ছেলে নয়, বিশ্বাস করো আমার কথা, একটু খারাপ না। বাবা, আমার কোনো ক্ষতি করতে আসেনি, তুমি বিশ্বাস করো। ও শুধুমাত্র আমাকে বাঁচাতে এসেছিল। প্লিজ বিলিভ মি বাবা, প্লিজ। আমি করছি তোমাকে বিশ্বাস মিলিমা। রাহুল দাদাদের মতো ছেলেদের থেকে এ অনেক অনেক গুণ ভালো, মেয়েদেরকে সম্মান করতে জানে। অর্জুন, অর্জুন তুই এদের ফাঁদে একদম পা দিস না। পালিয়ে যা এখান থেকে, এরা তোকে বাঁচতে দেবে না। পালিয়ে যা। আমি অর্জুন, আমি এই আড়াল থেকে বসে এমন ব্যবস্থা করতে পারি কি একজনও এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। আমি তো ক্রিমিনাল, আপনারাই তো বলেন। শুধু ধোঁয়া দিতে চাইছিলাম, চাইলে অনেক কিছু করতে পারি, জানেন নিশ্চয়ই। আমি সারেন্ডার করব, কিন্তু আমার বেরোনোর সাথে সাথেই ওখান থেকে পুরোহিত কাকাকে ছেড়ে দিতে হবে। তোর এত সাহস, তুই এখানে পা দিয়েছিস? এই চর 10 গুণ হয়ে ফিরে আসবে তোর কাছে, রাহুল রায় বর্মন। বহুত পাগলা গজিয়েছে ওর।
আমাদেরই বাড়িতে ঢুকে আমাদের শাসাচ্ছে। আঙ্কেল একদম ওকে ছাড়বেন না, ওকে আজকে দেখিয়ে দিন পুলিশের মার কাকে বলে। হিসেব নিবি বলেছিলি না? আমি তোকে হিসেব দিচ্ছি। এনগেজমেন্টের দিন বোম ব্লাস্ট, মিলিকে কিডন্যাপ করা, ওকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করা, ছাড়ো ছাড়ো, সরো এখান থেকে, সরো এখান থেকে। বাবা অর্জুন আমাকে টর্চার করেনি, বাবা বিশ্বাস করো, আমাকে টর্চার করেনি। অর্জুন আমাকে টর্চার করেনি, বাবা বিশ্বাস করো। ছাড়ো প্লিজ, ছাড়ো ছাড়ো। চুপ! ছাড়ো বাবা, আমার কথাটা একবার শোনো বাবা। বাবা একবার শোনো, বাবা অর্জুনকে বিশ্বাস করো। কতগুলো ধারায় কেস হবে বুঝতে পারছিস? হ্যাঁ, যতগুলো ধারায় কেস করা সম্ভব প্রত্যেকটা ধারা ঠুকবো। দেখি তোর কোন বাপ এসে বাঁচায়। এই গাড়িতে তোল। অবিনাশ দা, এই ক্রিমিনাল যেন জীবনে ছাড়া না পায়। এ ছাড়া পেলে সবার জীবন একেবারে অতিষ্ঠ করে দেবে। হিসেব মেটাবি, এবার জেলে পচে মর তুই। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ে, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। আমাকে মেরে কাবু করতে পারবে না তোমরা। আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল।
তেল আমি খোঁচাবই। লেট পুষ্পেন্দু সান্না, তোর নামের আগে না লেট বসিয়ে দেব। আমাকে এইভাবে দমানো যাবে না ডিআইজি। প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ দিবি? তোমার ছেলে আমাকে বাঁচাতে গিয়েই ধরা পড়লো মা। আমি তো পড়েই গেলাম, দৌড়তে পারছিলাম না, পুলিশ আমাকে ধরে নিল। আর তারপর তোমার ছেলে আমাকে বাঁচাতেই আত্মসমর্পণ করলো। অর্জুনদার কোনো দোষ ছিল না, বিশ্বাস করুন। অর্জুনদাকে পুলিশ শুধু শুধু নিয়ে গেছে। না না, অর্জুনের তো কোনো মোষ নেই, আর মোষ যদি বা থাকেও তাই বলে পুলিশ ওকে ধরবে নাকি? দাদা প্লিজ, তুমিও না মানে এরকম একটা ক্রাইসিসের সময় তুমি উল্টো পাল্টা কি শোনো বলো তো? আরে ওটা কানে লাগাও, আরে দাও, কানে দাও। মোষ না, দোষের কথা বলছে। অর্জুনকে বিনা দোষে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? সে আবার কি? কেন? সেটাই তো বলছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে তাহলে তো আমাদের একবার থানায় যেতে হবে। আমি তো সেটাই বলছি, কি গো একবার থানায় যাবে না? হ্যাঁ যাবে না? হ্যাঁ যাবো। দাঁড়াও, এক মিনিট। দিলীপ তোমরা বাড়ি যাও, আমরা থানায় যাচ্ছি না। মানে বলছি কি যে আজকে আপনার ওখানে যাবেন না, অর্জুনদা বারণ করেছে। মানে বারণ করেছে কেন? বারণ করেছে কেন আমাদের? হ্যাঁ, ও তার মানে আমরা বিপদে আছি, তাই তো? ওই জন্য তো আমি তো জানি বাড়ির ছেলে যা যা কাজকর্ম করে বেড়াচ্ছে, পুলিশ কি আমাদের ছেড়ে দেবে নাকি? ছাড়বে না। না না না, এই বাড়িতে আমি একদম সেফ নই। আমি আজই আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। এই বাড়িতে কিছুতেই থাকবো না। না না না, কিছুতেই থাকবো না। কি বলতো? এখানে নীলু দাঁড়িয়ে আছে, ওর এই মনের অবস্থা, তার মধ্যে এই কথাগুলো বলে যাচ্ছিস? দেখো, এইসব তর্ক বিতর্ক না এখন বন্ধ করো, বুঝলে? দেখছো এই অবস্থা। এই কিশোর, আমাদের তো থানায় যেতে হবে নাকি? না না, অর্জুন যাই বলুক, আমাদের একজন উকিল নিয়ে থানায় যাওয়া উচিত। বুঝতে পারছি না, আমাদের ছেলে তা আমরা ছাড়িয়ে আনবো না তো কে ছাড়িয়ে আনবে? আমরা ছাড়িয়ে আনবো মানে? বাবা বাবা, তাহলে তো জলের মতো আবার টাকা খরচ হবে। ছোট, তুই কি বলতো? এই কথাগুলো তোর এখন মাথায় আসছে? এই শোনো, আমি না একটু বাস্তব চিন্তা করি, বুঝেছো? তোমাদের মতো অকারণে আবেগে গা ভাসাই না। রেখা, তুমি একটু চুপ করবে? মেজদা, তোরা কি শুরু করেছিস বলতো? আমার ছেলে কি এই প্রথমবার জেলে গেছে নাকি? ও গেছে ওর নিজের দমে ফিরবে, কাউকে কিচ্ছু করতে হবে না। বলছি কাকিমা, কাকিমা বলছি, এবারে যাওয়াটা কিন্তু অন্যবারের মতো নয় কাকিমা। কোথায় খুঁজবো অর্জুনদাকে? এখানে তো নেই, কি করি? কোথায় পাবো অর্জুনদাকে? এই এই, কে তুমি? কেন খুঁজে মারছো কেন? কি চাই এখানে? অর্জুনদা, তুমি ওই বস্তির মেয়ে? প্লিজ ম্যাডাম, আমাকে একটাবার অর্জুনদাকে দেখতে দিন। ঠিক আছে ঠিক আছে, কেউ দূর থেকে দেখবে। এসো। এই যে তোমাদের রবিনুর। না না না, এখানটা দেখবে না। প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ, আপনি একবার লোকে পেয়ে দরজাটা খুলে জল খাইয়ে চলে যাবো। বেঁচে আছে।
গেছে, এবার চলো বেরো। অর্জুন দা একবার তাকাও, অর্জুন দা। তিতলি, তুই চলে যা। তিতলি, তুই চলে যা। মাকে আমার এই অবস্থার কথা জানতে দিস না। যা তুই। খালি তিতলি যা, তিতলি যা, ওই করে যাও। ওই মিলিকে আরো বেশি করে সন্দেশ খাও, আরো মলম লাগিয়ে দাও। দেখলে তো অর্জুন দা, আজকে ওই মিলির জন্য তোমার কি হাল হলো। এই নে, তুই বেরো এবার, চলে চলো। অর্জুনদার অবস্থা তোমার জন্য হচ্ছে মিলি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই নে, তুই বেরো এবার, চলো চলো চলো। আর কতদিন মা, আর কতদিন অত্যাচার করবে বাবারা ওদের পরিবারের ওপর? আর কত অন্যায় করবে? ওদের কি কর্মফলের ভয় নেই? একবারও মনে হয় না যে ওরা যা করছে আজ নয়তো কাল তার খেসারত ওদের দিতেই হবে? ওদের সেই সুবুদ্ধি হওয়ার আশা আমি আর করি না রিঙ্কু। মা একটা কথা বলো তো, অর্জুন যে আজ ক্রিমিনাল হয়েছে তার দায়টা কার? বাবাদের। বাবারা যদি জালিয়াতি করে ওদের সবকিছু কেড়ে না নিত তাহলে কি অর্জুন আজ এরকম হতো? হতো না মা। কি প্রচন্ড পোটেনশিয়াল ছিল ছেলেটার মধ্যে। মাধ্যমিকে স্ট্যান্ড করেছে, খেলাধুলায় ভালো, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে ভালো, সবকিছুতে চৌকস। আর ওই রাহুলটা ছোটবেলা থেকে এই সব কিছুর জন্য ওকে হিংসা করতো। শুধু রাহুল কেন, অনুজও করত। অনুজ, রাহুল, রূপু, এমনকি তোর বাবাও, ওরা সবাই এক ধাতুতে গড়া। নিজেদের স্বার্থ ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। অন্যের ভালো ওরা সহ্য করতে পারে না। একটা কথা বলো তো মা, অর্জুনের যা পোটেনশিয়াল আজকে ওর কোথায় থাকার কথা, আর ছেলেটা কোথায় আছে? লকআপে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি যে করে পারি অর্জুনকে ওই লকআপ থেকে বের করবই। আর কি করে করব সেটাও আমি ভেবে ফেলেছি। এমন কিছু করিস না রিঙ্কু, যাতে তোর বাবা তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ করে দেয়। দিলে দেবে মা, যদি দরজা বন্ধ করে দেয় তাহলে দেবে। আমি তো জলে পড়ে নেই, কেন চিন্তা করছো? কিন্তু এত বছর পর বাবার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ যখন আমি পেয়েছি, সেটা আমি কিছুতেই হাতছাড়া করব না। অর্জুনকে আমি ওখান থেকে বের করবই। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, অর্জুনকে ছাড়তে হবে। পুলিশের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। যাদের আমার একটাই প্রশ্ন, আসল ক্রিমিনাল কে, অর্জুন না পুলিশ? শোনা যাচ্ছে পুলিশ শুধু বেআইনি ভাবে আটকে রাখেন অর্জুন সান্যালকে, তার উপর নাকি শারীরিক অত্যাচারও চালানো হচ্ছে। কি অবস্থা এখন রবিনুট অর্জুন সান্যালের? জনতার দাবি পুলিশ বেআইনি ভাবে গ্রেফতার করেছে তাকে, কিন্তু পুলিশের দাবি ডিআইজি অবিনাশ সিনহার মেয়েকে কিডন্যাপ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে। আমাদের দাবি মানতে হবে, অর্জুনকে ছাড়তে হবে। পুলিশের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অর্জুন কি ছাড়া পাবে? ঠিক কতটা মারা হয়েছে অর্জুনকে? মারার অধিকার কি আদৌ আছে পুলিশের? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজ্ঞের সাথে। অর্জুনের অবস্থা এখন কেমন তার কোনো সঠিক উত্তর এখনো অবধি পাওয়া যায়নি। পুলিশ নীরব। এই জনতাদের মুখে এখন একটাই প্রশ্ন, অর্জুন কোথায়? আদৌ তিনি বেঁচে আছেন তো? পুলিশের আধিকারিকরা কোনো সত্য গোপন করছে না তো? ভেতরে ঢোকা যাবে না এখন। আরে আমি অর্জুনের মা, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঢুকতে দেবেন না বললে কি করে হবে? অর্ডার আছে ম্যাডাম, এখন কেউ ভেতরে ঢুকতে পারবেন না। না কিন্তু এটা কি করে হয় স্যার বলুন? আমরা ওর বাড়ির লোক, আমাদের তো লিগ্যাল অধিকার রয়েছে ওর সঙ্গে দেখা করা। এসব কথা এখানে বলে কোনো লাভ নেই। লাভ নেই মানে? আমার ছেলেকে জোর করে তুলে আনা হয়েছে, ওর উপরে অত্যাচার করা হচ্ছে। আমার ছেলের সঙ্গে দেখা করার সম্পূর্ণ অধিকার আছে আমার। সরুন, যেতে দিন। জোরজার করবেন না, ঢোকা যাবে না। আমাকে কেন, কোন অধিকারে আপনারা আটকাচ্ছেন সেটা বলতে হবে আপনাদের। না বলতে হবে। বলুন, জবাব দিন। আন্টি তুমি? অর্জুন কোথায়? অর্জুন, আপনি এইভাবে ভেতরে আসতে পারেন না, কি করছেন? জানেন তো আমি কে? একদম আটকানোর চেষ্টা করবেন না, কেউ না। অর্জুন, অর্জুন, অর্জুন কি হয়েছে আপনার? কথা বলুন, চুপ করে থাকবেন না, কথা বলুন। অর্জুন, বাবা কি করেছে ওর সাথে?
বাবা কি করেছে আপনার সাথে? কে মারলো আপনাকে? আপনি কথা বলছেন না কেন? কথা বলুন। অর্জুন একবার তাকান আমার দিকে। কেন মিলি? আমাকে বাঁচাতে গিয়ে আমার গার্জিয়ান এঞ্জেল এভাবে মার খেলো। সব দোষ আমার, সব। তোমার তো আর গার্ডিয়ান এঞ্জেলের দরকার নেই মিলি। আমি তোমাকে খুব দুর্বল আর বোকা ভেবেছিলাম, কিন্তু তুমি তা নও। তুমি নিজের লড়াই নিজেই লড়তে শিখে গেছো। আই স্যালিউট ইউ। তুমি শুধু এই লড়াইটা থামিও না, লড়ে যাও। আপনাকেও লড়তে হবে অর্জুন। আপনাকে তো বেরোতে হবে এখান থেকে। অনেক মানুষের জন্য বেরোতে হবে আপনাকে। আমি বের করে আনবো আপনাকে। আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব। আবার বোকামি করো না মিলি। তুমি এখান থেকে যাও, আমাকে আমার মতন ছেড়ে দাও মিলি। আমি আপনার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না আমি আপনার। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যদি আপনি কোনোদিন বিপদে পড়েন আমি আপনাকে বাঁচাবো। আপনার কাছে আমরা তো ঋণ হয়ে গেল না। আমি ভাবছি যে কি করে ঋণগুলো শোধ করব। রাইট। এরপর আপনি যেদিন বিপদে পড়বেন আপনি আমাকে ডাকবেন, আমি বাঁচাবো আপনাকে। আমি কথা রাখবো অর্জুন। মিলি, অর্জুনকে ছেড়ে দিন না প্লিজ, প্লিজ ছেড়ে দিন। ও কিচ্ছু করেনি, বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি। কিছু করেনি? কি বলছেন ম্যাডাম? এই ছেলেটাই তো আপনাকে কিডন্যাপ করেছিল। বেশ ওইটুকুই, এছাড়াও আমার কোনো ক্ষতি করেনি, একটাও ক্ষতি করেনি স্যার, বিশ্বাস করুন। প্লিজ ছেড়ে দিন ওকে। আমি তো বয়ান দিয়েছি আপনাকে, আমি বয়ান দিই না, আমি তো সবটা সত্যি বলেছি আপনাকে। তাহলে কেন শুধু শুধু ওকে ধরে রেখেছেন বলুন তো? ছেড়ে দিন না, আমি তো রিকোয়েস্ট করছি, বলছি আপনাদের আমি। তা হয় না ম্যাডাম, কিডন্যাপ করাটা একটা ছোটখাটো ক্রাইম নয়, সেই জন্য তো ওনাকে ছাড়তে পারছি না আমরা। আচ্ছা কিডন্যাপ তো আমাকে করেছিল, আমি তো আপনাদেরকে বলছি আমার কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদের কি যে অসুবিধা? মিলি, কেন আটকাচ্ছিস? কেন আটকাচ্ছিস? কেন আটকাচ্ছ? কেন আমাকে দেখতে পাচ্ছ না? খবরে কি দেখাচ্ছে? কেন আটকাচ্ছ? আমরা ওসব সত্যি নয়, তুই একটু শান্ত হ। এই জনতাদের মুখে এখন একটাই প্রশ্ন, অর্জুন কোথায়? আদৌ তিনি বেঁচে আছেন? সত্যি নয়, সত্যি নয়। তাহলে ভাই কোথায়? আমার ভাই কোথায়? আমার ভাইকে এনে দাও মা। আমার ভাই আসছে না কেন? আরে তোমরা পাচ্ছ না? খবরে কি বলছে? আমার ভয় করছে। আরে বাবা, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার ভাই আসবে, আসবে না। আসলে আমাদের হরমাস কালি করবে কি করে, তাই না? দাও রিমোটটা দাও। শোন, তোর ভাইয়ের কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। এসব বাজে খবর। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অর্জুনের, কিচ্ছু হবে না। তোমরা কেন বলাচ্ছ? আরে দেখলে না ওরা ভাইকে মেরে দিয়েছে মা। তুমি দেখলে না? হ্যাঁ দেখেছি। এরকম করিস না, এরকম কেন করছিস? কি হয়েছে বাবা? মা, মামুর কিচ্ছু হয়নি, মামু ফিরে আসবে। আসবে তো বাবা, ঠিক আসবে তো, আসবে তো রে। তাহলে আসছে না কেন? তাহলে এত দেরি করছে কেন? চন্দ্রা, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। তুই তোর ভাইকে চিনিস না? ও কেমন সাহসী ছেলে, কেমন লড়াকু ছেলে। হ্যাঁ, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। কেউ তোর ভাইকে মারতে পারবে না, তুই দেখে নিস। তুই তোর ভাইকে মারতে পারবি না। মারবে মা, ওরা বদমাইশ। তুমি জানো মা, ওরা বদমাইশ, ওরা আমার মায়ের ক্ষতি করে দেবে। দাদা ভাইয়ের গায়ে কেউ হাত তুলতে পারবে না দিদি ভাই। তুই অস্থির হোস না, শান্ত হ, শান্ত হ। না, ওরা মারবে মা। ওরা আমার ক্ষতি করেছিল, তোমার মনে আছে না? তোমার মনে আছে না? ওকে প্রায় মেরে ফেলেছিল। আমার ভাইকে যদি মেরে ফেলে, যদি ওর কোনো ক্ষতি করে ফেলে মা, কিছু হবে না। আমি বলছি তোর ভাইয়ের কিচ্ছু হবে না, আমার অর্জুনের কিচ্ছু হবে না। একটু ধৈর্য ধর, সব ঠিক হবে। ফিরে আসবে আমার ছেলে, ঠিক ফিরে আসবে। কোথায় যাচ্ছিস? কোথায় যাবি?
কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। এইভাবে কানে ফোন দিয়ে কেউ হাঁটে? এক্ষুনি তো মারা পড়তেন। আপনি আবার আমায় বাঁচালেন? কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে তিনবার বাঁচাতে পারে। তারপর পর ভালোবাসারে মোর ভালোবাসারে মোর ডাক নামে ডেকে যাই, সে আগে তোকে চাই, সে যে তোমাকে কুর্নিশ মিলি, তুমি এরকমই থেকো, এই জেদ আর রাগ কোনোদিনও ছেড়ো না। তুমি অর্জুনকে ছাড়াতে চাও, আমি তোমায় সাহায্য করব।